প্রিয় দর্শক, যদি কখনো বাংলার ক্ষমতাধর ব্যক্তিদের কথা বলা হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নাম সেখানে অবশ্যই থাকবে। আজ আমরা কথা বলবো একজন এমন মানুষের জীবন নিয়ে, যিনি শুধু পশ্চিমবঙ্গের রাজনীতির মুখ নন, বরং ভারতের রাজনৈতিক ইতিহাসে তাকে আল্টিমেট লেজেন্ডও বলা হয়। কারণ 34 বছরের বাম রাজত্বকে 2011তে এসে বাংলা থেকে উফরে ফেলাটা অত সহজ ছিল না তার জন্য। একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে থেকে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হওয়া, তার এই যাত্রা শুধুমাত্র ইন্সপিরেশন নয়, বরং একটি অসাধারণ গল্প। আজকের এই ভিডিওতে আমরা তার শৈশব থেকে শিক্ষা এবং রাজনৈতিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমি আকাশ। মমতা বন্দ্যোপাধ্যায় জীবন শুধু একজন রাজনীতিবিদের গল্প নয়, এটি একজন সাধারণ মানুষের অসাধারণ সংগ্রামেরও গল্প, যিনি পশ্চিমবঙ্গে 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়েছেন। তার জীবনের প্রতিটি অধ্যায় আমাদের শেখায় যে স্বপ্ন যদি বড় হয় আর সংগ্রামের ইচ্ছা থাকে, তাহলে কোনো বাধাই আপনাকে থামাতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন 1955 সালের 5ই জানুয়ারি, কলকাতার একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারে। তার বাবার নাম ছিল প্রমিলেশ্বর বন্দ্যোপাধ্যায়, যিনি ছিলেন একজন স্কুল শিক্ষক। তার মায়ের নাম ছিল গায়ত্রী বন্দ্যোপাধ্যায়। মমতার শৈশব কেটেছে কলকাতার হরিশ চ্যাটার্জি স্ট্রিটের একটি ছোট্ট বাড়িতে, যেখানে তিনি এখনও থাকেন। তার পরিবার ছিল বড়, 7 ভাইবোনের মধ্যে মমতা ছিলেন একজন, কিন্তু তাদের জীবনে দারিদ্র্য আর সংগ্রাম ছিল নিত্যসঙ্গী। বাবার বেতনে কোনো রকম সংসারটা চলত তাদের। এরই মধ্যে মাত্র 12 বছর বয়সে মমতা তার বাবাকে হারান। এই ঘটনা তার জীবনে একটি বড় ধাক্কা ছিল। বাবার মৃত্যুর পর পরিবারের অর্থনৈতিক দায়িত্ব অনেকটাই তার মায়ের কাঁধে এসে পড়ে। কিন্তু এই কঠিন সময়ে মমতার মধ্যে একটা জেদ জন্ম নেয় জীবনে কিছু করার, নিজের পায়ে দাঁড়ানোর। ছোটবেলা থেকেই তিনি ছিলেন একটু অন্যরকম। যেখানে অন্য মেয়েরা খেলাধুলা বা গল্পের বইয়ে মগ্ন থাকত, মমতা সেখানে পড়তে ভালোবাসতেন আর সামাজিক কাজে অংশ নিতেন। তিনি একবার নিজের ছোটবেলার একটি ঘটনা শেয়ার করেছিলেন। বলেছিলেন যে, আমার বাবা যখন মারা যান, তখন আমার বয়স মাত্র 12। আমাদের পরিবারের উপর অনেক চাপ ছিল, কিন্তু আমি ঠিক করেছিলাম, আমি হাল ছাড়ব না। মমতার দৃঢ়তা তার শৈশব থেকেই দেখা যায়। তিনি ছিলেন একজন মেধাবী ছাত্রী। দেশবন্ধু শিশু শিক্ষালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর তিনি যোগ মায়াদেবী কলেজে ইতিহাস নিয়ে স্নাতক করেন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক ইতিহাসে অনার্স করেন এবং যোগেশচন্দ্র চৌধুরী কলেজ থেকে আইনের ডিগ্রি অর্জন করেন। এই শিক্ষাগত যোগ্যতা তার রাজনৈতিক জীবনে অনেক কাজে লেগেছে। কিন্তু মমতার জীবন শুধু পড়াশোনায় সীমাবদ্ধ ছিল না। পড়াশোনার সাথে সাথে ছোটবেলা থেকেই তিনি কবিতা লিখতেন, ছবি আঁকতেন। পরবর্তী জীবনে তার লেখা বই এবং আঁকা ছবি বিক্রি হয়েছে লাখ লাখ টাকায়। মমতার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল তার কলেজ জীবন থেকে। মাত্র 15 বছর বয়সে তিনি যোগ মায়াদেবী কলেজে পড়ার সময় ছাত্র পরিষদের একটি ইউনিয়ন স্থাপন করেন। সেই সময় যোগেশচন্দ্র কলেজের ছাত্র সংসদ ছিল বামপন্থী সংগঠন ডিএসওর দখলে, কিন্তু মমতার নেতৃত্বে ছাত্র পরিষদ তাদের পরাজিত করে। আর এই ঘটনা ছিল তার রাজনৈতিক জীবনের প্রথম বড় জয়। এই জয় তার মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলেছিল। 1970-এর দশকে মমতা কংগ্রেস আই দলে যোগ দেন এবং অল্প সময়ের মধ্যেই তিনি স্থানীয় কংগ্রেস নেত্রী হিসেবে পরিচিতি লাভ করেন। 1976 থেকে 1980 সাল পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গ মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলেন। তার এই সময়কার কাজ ছিল তরুণদের সংগঠিত করা, মহিলাদের রাজনীতিতে আনা। কিন্তু তার আসল উত্থান হয় 1984 সালে। 1984 সালের লোকসভা নির্বাচনে মমতা যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বর্ষীয়ান কমিউনিস্ট নেতা সোমনাথ চট্টোপাধ্যায়। সবাই ভেবেছিল, এই তরুণী হেরে যাবেন, কিন্তু মমতা সবাইকে অবাক করে দিয়ে সোমনাথকে পরাজিত করেন। এই জয়ের মাধ্যমে তিনি ভারতের সর্বকনিষ্ঠ সাংসদদের একজন হয়ে ওঠেন। এই সময় তিনি সারা ভারত যুব কংগ্রেসের সাধারণ সম্পাদকও নিযুক্ত হন। কিন্তু রাজনীতি কখনো সহজ ছিল না। 1989 সালে কংগ্রেস বিরোধী ওয়েভে মমতা তার আসন হারান। পরাজয় তার জন্য একটি বড় শিক্ষা ছিল। তিনি বুঝতে পারেন, শুধু দলের উপর ভরসা করে চললে হবে না, নিজের শক্তি তৈরি করতে হবে। 1991 সালে তিনি কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে আবার জয়ী হন। এরপর 1996, 1998, 1999, 2004 এবং 2009 সালে তিনি এই কেন্দ্র থেকে বারবার জয়ী হয়েছেন। মমতার এই সময়কাল ছিল তার নিজেকে প্রমাণ করার সময়। তিনি কংগ্রেসের মধ্যে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেন।
কিন্তু তার মনের মধ্যে একটা আগুন জ্বলছিল পশ্চিমবঙ্গে বামপন্থীদের একচেটিয়া শাসনের বিরুদ্ধে লড়াই করার, আর এই আগুনই তাকে পড়ে তৃণমূল কংগ্রেস গঠনের দিকে নিয়ে যায়। আর তাই 1997 সালে মমতা বন্দ্যোপাধ্যায় একটি বড় সিদ্ধান্ত নেন। তিনি কংগ্রেস থেকে বেরিয়ে আসেন এবং নিজের দল গঠন করেন, যেটির নাম তিনি তৃণমূল কংগ্রেস রাখেন। কিন্তু বন্ধুরা, হঠাৎ কেন তিনি এই সিদ্ধান্ত নিলেন? এর পিছনে ছিল তার একটি স্বপ্ন। সেটি হলো পশ্চিমবঙ্গকে বামপন্থীদের শাসন থেকে মুক্ত করা। তিনি বুঝেছিলেন যে কংগ্রেসের মধ্যে থেকে এই লড়াই সম্ভব নয়, তাকে নিজের পথ তৈরি করতে হবে। তাই 1998 সালের 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেস আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। তবে শুরুর দিনগুলো মোটেও সহজ ছিল না তার জন্যে। বামপন্থীদের শক্তিশালী সংগঠন, তাদের ক্যাডারদের হিংসা আর রাজনৈতিক চাপের মধ্যে মমতাকে লড়তে হয়েছে। কিন্তু তিনি হাল ছাড়েননি। তিনি গ্রামে গ্রামে ঘুরেছেন, মানুষের সঙ্গে কথা বলেছেন, তাদের সমস্যা শুনেছেন। তার এই জনসংযোগই তাকে ধীরে ধীরে শক্তিশালী করে তুলেছে। মানুষ মমতার উপর একটু একটু করে ভরসা করতে শুরু করেছিল। 1998 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রথমবার লড়ে এবং 7টি আসন জিতে। এটা ছিল একটি ছোট শুরু, কিন্তু মমতার জন্য এটি একটি বড় আশা। তিনি এনডিএর সঙ্গে জোট বেঁধে কেন্দ্রে মন্ত্রীও হন। কিন্তু তার মূল লক্ষ্য ছিল পশ্চিমবঙ্গ। তিনি বারবার বলতেন, আমি বাংলার মানুষের জন্য। এই লড়াইয়ের একটি বড় মোড় আসে 2000-এর দশকে, যখন সিঙ্গুর আর নন্দীগ্রামের ঘটনা ঘটে। কারণ সিঙ্গুর ও নন্দীগ্রাম আন্দোলন 2006 সালের পশ্চিমবঙ্গে একটি বড় যখন বামফ্রন্ট সরকার সিঙ্গুরে টাটা মোটরসের গাড়ির কারখানার জন্য কৃষকদের জমি অধিগ্রহণ করতে শুরু করে। কিন্তু কৃষকরা তাদের জমি ছাড়তে চাননি। এই সময় মমতা কৃষকদের পাশে দাঁড়ান। তিনি বলেন, জমি আমাদের মা, মাকে বিক্রি করা যায় না। এই আন্দোলনের মাধ্যমে তিনি মা মাটি মানুষ স্লোগান দেন, যা পরে তার রাজনৈতিক জীবনের মূলমন্ত্র হয়ে ওঠে। মমতা সিঙ্গুরে গিয়ে কৃষকদের সঙ্গে দেখা করেন ও তিনি 26 দিন ধরে অনশন করেন, সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেন। তার এই লড়াই কৃষকদের মধ্যে একটি নতুন আশা জাগিয়ে তুলেছিল। এরপর 2007 সালে নন্দীগ্রামে আরেকটি বড় ঘটনা ঘটে। সেখানেও জমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। 14 মার্চ 2007-এ পুলিশের গুলিতে 14 জন কৃষক নিহত হন। এই ঘটনা পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি বড় মোড় ফেরায়। মমতা নন্দীগ্রামে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন এবং তিনি বাম সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেন। এই আন্দোলন তাকে জননেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করে। মানুষ বুঝতে পারে মমতা শুধু কথায় নয়, কাজেও তাদের পাশে আছেন। আর বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি যে এই দুটি আন্দোলনই তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করে এবং 2011 সালের বিধানসভা নির্বাচনের পথ তৈরি করে। 2011 সালের বিধানসভা নির্বাচন ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের সবচেয়ে বড় জয়। তৃণমূল কংগ্রেস 184টি আসন জিতে পশ্চিমবঙ্গে 34 বছরের বাম শাসনের অবসান ঘটায়। 20 মে 2011-এ মমতা পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। এই জয় শুধু তার জন্য নয়, বাংলার মানুষের জন্যও একটি নতুন যুগের সূচনা ছিল। মুখ্যমন্ত্রী হিসেবে মমতার প্রথম কাজ ছিল মানুষের কাছে যাওয়া, এবং সেটা তিনি খুব ভালোভাবেই করেছেন। তিনি বিভিন্ন প্রকল্প চালু করেন। কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী। কন্যাশ্রী প্রকল্পের জন্য তিনি জাতিসংঘের পুরস্কারও পান। তিনি গ্রামীণ রাস্তা, হাসপাতাল আর শিক্ষার উন্নয়নে জোর দেন। কিন্তু তার শাসনকাল বিতর্কমুক্ত ছিল না। শিল্পায়নের অভাব, দুর্নীতির অভিযোগ আর বিরোধীদের সঙ্গে সংঘাত তার শাসনের ছায়া হয়ে দাঁড়ায়। 2016 সালে তিনি আবার জয়ী হন, এবার 211টি আসন নিয়ে। 2021 সালে বিজেপির শক্তিশালী চ্যালেঞ্জ সত্ত্বেও তিনি 213টি আসন জিতে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হন। তার এই জয় প্রমাণ করে যে বাংলার মানুষ এখনও তার উপর ভরসা রাখে। কিন্তু তার শাসনকাল নিয়ে মতভেদ আছে। কেউ বলেন তিনি বাংলার উন্নয়ন করেছেন, কেউ বলেন আরও অনেক কিছু করা দরকার। আপনারা কি মনে করেন? বন্ধুরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জীবনও তার রাজনীতির মতোই আলোচিত। তিনি কখনো বিয়ে করেননি। তিনি বলেন, আমার পরিবার হলো বাংলার মানুষ। আর সেটা তাকে দেখলেও বোঝা যায়। তিনি এখনও সেই ছোট্ট বাড়িতে থাকেন, সাধারণ শাড়ি পরেন ও হাওয়াই চটি পরেই হাঁটেন। তার এই সরলতা মানুষের মনে জায়গা করে নিয়েছে। কিন্তু বিতর্কও তার পিছু ছাড়েনি। সারদা কেলেঙ্কারি আর নারদা স্টিং অপারেশনের মতো ঘটনায় তার দলের উপর দুর্নীতির অভিযোগ উঠেছে। বিরোধীরা বলেন যে তিনি গণতন্ত্রের কণ্ঠরোধ করেন। কিন্তু মমতা এইসব অভিযোগকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে উড়িয়ে দেন। তার প্রতিভার কথা যদি তুলে ধরা, তাহলে তিনি 100টির বেশি বই লিখেছেন, হাজার হাজার ছবি এঁকেছেন। তার আঁকা ছবি লাখ লাখ টাকায় বিক্রি হয়েছে। আর এই অর্থ তিনি দলের কাজে ব্যবহার করেন। তার এই বহুমুখী প্রতিভা তাকে সবার থেকে করে তুলেছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন একটি জীবন্ত কিংবদন্তি গল্প। তিনি একজন সাধারণ মেয়ে থেকে বাংলার দিদি হয়ে উঠেছেন। তবে তার উত্তরাধিকার কি? কেউ বলেন তিনি বাংলার রাজনীতিতে নতুন যুগ এনেছেন, কেউ বলেন তার আরও অনেক কাজ বাকি। ভবিষ্যতে তার ভূমিকা কি হবে তা সময়ই বলবে। মমতার জীবনের কোন অংশ আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে? কমেন্টে জানান। আমি আকাশ, আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে।